ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড আছে সেই অক্সাইডগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এর আগে আমরা আলোচনা করেছিলাম নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড সমূহ, নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড দেখো, নাইট্রোজেন +1 থেকে +5 পর্যন্ত সমস্ত কিন্তু নাইট্রোজেন অক্সাইডের জারণ স্তরে থাকা অক্সাইডের জারণ স্তর হতে পারে। নাইট্রোজেনের জারণ স্তর +1 থেকে +5 পর্যন্ত সমস্ত জারণ স্তরেই কিন্তু নাইট্রোজেন অক্সাইড দেখাতে পারে। এটা আমরা আগেই আলোচনা করেছিলাম। যেমন ধরো, এখানে +1-এ যদি আমি ধরি তাহলে সেই +1-এর নাইট্রোজেন অক্সাইড কি হবে? N2O, যার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। যদি +2-তে হয় তাহলে নাইট্রোজেনের যে অক্সাইড আছে সেটা NO, +3-তে হলে N2O3, +4-এ হলে N2O4 এবং +5-এ হলে N2O5। তো নাইট্রোজেন এই 5 ধরনের অক্সাইডই কিন্তু শো করতে পারে। দেখো এই যে N2O এর নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, NO এর নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড, N2O3 ড্রাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, N2O4 ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড, N2O5 ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। সুতরাং এইগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। এবং দেখো, এর পরেও একটা অক্সাইড আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, NO2। তো NO2 আর কিছুই নয়। NO2 হচ্ছে, দেখো, NO2 যদি 2 অণু NO2 হয়, NO2 যদি ডাইমার অবস্থায় থাকে তাহলে কিন্তু NO2 তে কিসে পরিণত হবে? N2O4 এ পরিণত হবে, যেটাই কিন্তু হচ্ছে এইটা। তাহলে নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 মনোমান হবে যখন থাকবে তখন NO2, কিন্তু NO2 যখন দুটো অণু জুড়ে যাবে তখন কিন্তু দেখো N2O4। এইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো আজকেই, এই এপিসোডে আলোচনা করবো। তাই সেক্ষেত্রে নাইট্রোজেন ডাই অক্সাইডের ডাইমার হচ্ছে N2O4, অর্থাৎ ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড। তো আমরা আজকে এইটা সম্বন্ধে, এইগুলো সম্বন্ধে জানবো। তো আমাদের এই নাইট্রোজেন অক্সাইডের সম্বন্ধে জানবো, এবং এই নাইট্রোজেনের প্রথমে আমরা যেটা করবো, সেই নাইট্রোজেনের অক্সাইডের স্ট্রাকচারগুলো আমরা প্রথমে করবো, যেটা খুব ইম্পর্টেন্ট। যে প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার আমরা করবো, প্রত্যেকটা অক্সাইডের স্ট্রাকচার। দেখো, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার খুঁজবো। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আলোচনা কিন্তু হচ্ছে, এটা তোমরা বই দেখে বুঝতে পারবে না। নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার করবো। দেখো, নাইট্রাসের স্ট্রাকচার করতে গেলে আমরা যেটা করবো, দেখো, প্রথমে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড করে দাও। নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়ে গেল, এবং নাইট্রোজেনের 5টা যোজ্যতা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন ব্যবহার হয়ে গেছে। সুতরাং এটার ক্ষেত্রে 2টো আছে, এটার ক্ষেত্রেও 2টো আছে। 5টার মধ্যে 3টি ইলেকট্রন এখানে ব্যবহার হয়ে গেছে, তবেই তো ইলেকট্রন 3টে বন্ধন জোড়ে ব্যবহৃত হয়ে গেছে, 3টে বন্ড গঠিত হয়েছে। তাহলে 2টো ইলেকট্রন এখানে আছে, 2টো ইলেকট্রন এখানে আছে। এবার দেখো, একটা যদি এখানে অক্সিজেন থাকে, তো অক্সিজেনের মধ্যে কটা ইলেকট্রন? 6টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে কি করবে? এই যে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা কিন্তু সম্পূর্ণভাবে একে কিন্তু ডোনেট করে দেবে। একে ডোনেট করে দিলেই এই অক্সিজেনটারও অষ্টক পূর্তি হয়ে যাবে, এবং এই নাইট্রোজেনটারও তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই নাইট্রোজেনটা একে ডোনেট করে দিচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে একেই করবে। একে এরম ভাবে দেখানো যায়, এই লোন পেয়ারটা একেও দিয়ে দিল, এবং লোন পেয়ারটা যদি দিয়ে দিল, এখান থেকে লোন পেয়ারের ট্রান্সফারটা এই দিকে হয়েছে, মানে এইখানে নেগেটিভ সাইনটা হবে, আর যেখান থেকে ট্রান্সফারটা হলো সেখানে পজিটিভ সাইন হবে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ N2O, নাইট্রাস অক্সাইড। এবং এটাকে তুমি তীর চিহ্ন দিয়ে দেখাতে পারো, কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখানো মানে অসমযোজী বন্ধন। কিন্তু আধুনিক সংজ্ঞাতে, আধুনিক যে আমাদের কেমিস্ট্রিতে, সেখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস এরম ভাবেই দেখানো হয়েছে। আর অক্সিজেন যদি সিঙ্গেল বন্ডের সঙ্গে যুক্ত থাকে, তাহলে অক্সিজেনের অবশ্যই কিন্তু এখানে 6টা ইলেকট্রন কিন্তু থাকবে, এবং অক্সিজেন কিন্তু এইটা অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এবং অসমযোজী বন্ধনে এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা ছিল সেই এদিকে চলে যাচ্ছে। সুতরাং এই অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, সেই জন্য এখানে নেগেটিভ চার্জ দিলাম আর এখানে পজিটিভ চার্জ দিলাম। এটা হচ্ছে নাইট্রাস অক্সাইডের গঠন বা স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার বা সরলরৈখিক, লিনিয়ার স্ট্রাকচার। এবং এরা হচ্ছে কিন্তু ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? এদের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। সুতরাং N2 এর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই বলে এরা ডায়াম্যাগনেটিক প্রকৃতির। এরপর দেখো, আমরা যেটা করবো সেটা হচ্ছে NO আমরা তৈরি করবো। তো NO স্ট্রাকচার তৈরি করবো। NO স্ট্রাকচার তৈরি করা অত্যন্ত সোজা। N এর সঙ্গে দিয়ে দাও N ডবল বন্ড O, N ডবল বন্ড O দিয়ে দাও, তাহলেই NO স্ট্রাকচার হয়ে গেল। এই অক্সিজেনের মধ্যে 4টে পড়ে আছে, আর এই অক্সিজেনের কটা? এই অক্সিজেনের পড়ে আছে 1টা, 2টো ব্যবহার হয়েছে, 3টে পড়ে আছে।
তো তিনটে পড়ে আছে দেখো। তাহলে এখানে এই এনোর এই যে অক্সাইডের আমি যে গঠনটা দেখালাম, তো দেখো এইখানে একটা অড ইলেকট্রন কিন্তু এনোর মধ্যে পড়ে আছে। দেখো অড ইলেকট্রন খেয়াল করো, অড ইলেকট্রন মানে কি, যে অযুগ্ম ইলেকট্রন। দেখো এইখানে এইটা পেয়ার্ড অবস্থায় আছে, এইটা পেয়ার্ড অবস্থায় আছে, এইটা পেয়ার্ড অবস্থায় আছে, কিন্তু দেখো এই যে ইলেকট্রনটা এটা কিন্তু অড ইলেকট্রন মানে কি, এটা অযুগ্ম ইলেকট্রন পড়ে আছে। সুতরাং এখানে এইটাকে এই এনোটা কি বলবো, এনোটা হচ্ছে অড ইলেকট্রন স্পিসিস, অড ইলেকট্রনের মধ্যে আছে, কিন্তু অড ইলেকট্রন স্পিসিস, এটা একটা অড ইলেকট্রন স্পিসিস, মানে অযুগ্ম ইলেকট্রন কিন্তু এর মধ্যে আছে। এবং অযুগ্ম ইলেকট্রন আছে বলে এই এনোটা কিন্তু পরাচুম্বকীয়, প্যারাম্যাগনেটিক, অ্যাটলিস্ট ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই প্যারাম্যাগনেটিক হয়। সুতরাং এরা কিন্তু প্যারাম্যাগনেটিক ইন নেচার, এটা কিন্তু পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক। এবং এরা কিন্তু প্যারাম্যাগনেটিক, এরা গ্যাসীয় অবস্থায়, এনোটো নাইট্রিক অক্সাইড হচ্ছে গ্যাস, তো গ্যাসীয় অবস্থায় এরা প্যারাম্যাগনেটিক। কিন্তু এদের এই প্যারাম্যাগনেটিক ধর্মটা নষ্ট হয়ে যায় যখন কিন্তু এই অড ইলেকট্রনটা আরেকটা এনোর সঙ্গে যদি বিক্রিয়া হয়, মানে ডাইমার যদি গঠন করে, মনে করো আরেকটা এখানে এনো মলিকুলটা আছে, এনো অণু আছে, সেই এনোর সঙ্গে এই আরেকটা এনো এরা কি করবে, যুক্ত হয়ে ডাইমার গঠন করবে। ডাইমার গঠন করলে কি হবে, সেখানে হবে দেখো N2O2, এটা ডাইমার হয়ে যাচ্ছে। এই এনোর ডাইমার, কারণ এখানে একটা অড ইলেকট্রন আছে আর এখানে এর ক্ষেত্রে একটা অড ইলেকট্রন থাকবে, দুটো অড ইলেকট্রন মিলিয়ে এই N2O2 তৈরি হয়ে গেল। এবং N2O2 এরা কিন্তু এই N2O2 এরা কিন্তু এই যখন লিকুইড অবস্থায় এরা N2O2 এই গ্যাস, এনো যখন গ্যাস, এবার এই N2O2 এরা কিন্তু লিকুইড অবস্থায়, এনো যখন লিকুইড অবস্থায় থাকবে তখন কিন্তু এরা যুক্ত হয়ে, এনো দুটো যুক্ত হয়ে কিন্তু N2O2 তৈরি করে দেবে। এটা ডাইমার গঠন করবে, এটা ডাইমার অবস্থায় কিন্তু এটা কিন্তু ডাইমার গঠন করে দিচ্ছে। ডাইমার মানে দুটো অণু একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু এই ডাইমার অবস্থায় কিন্তু এরা ডায়াম্যাগনেটিক, কারণ এদের মধ্যে যে অড ইলেকট্রন ছিল সেই অড ইলেকট্রনটা নষ্ট হয়ে গেল, অড ইলেকট্রনটা চলে গেল, অড ইলেকট্রনটা তো আর নেই, কারণ এখানে একটা অড ইলেকট্রন, এখানে একটা অড ইলেকট্রন মিলে ইভেন ইলেকট্রন হয়ে গেল। সুতরাং এখানে কিন্তু এরা ডায়াম্যাগনেটিক, অর্থাৎ এদের মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। তো এরপরে যে স্ট্রাকচারটা করবো সেটা হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। তাহলে NO2 যে স্ট্রাকচার করবো সেটা কিরকম হবে, যে NO2 যে স্ট্রাকচার করবো, প্রথমে N ডবল বন্ড NO করে দাও, N ডবল বন্ড O করে দাও, N ডবল বন্ড O করে দিয়ে দেখো এই নাইট্রোজেনের কটা ইলেকট্রন পড়ে আছে, নাইট্রোজেনের ইলেকট্রন পড়ে আছে 3টে, কারণ নাইট্রোজেনের 5টি ইলেকট্রনের মধ্যে 2টি ইলেকট্রন এখানে বন্ধনে অংশগ্রহণ করে গেছে। তাহলে বন্ধনে যদি অংশগ্রহণ করে যায় তাহলে এই 3টি ইলেকট্রন এখানে পড়ে আছে, এই 3টি ইলেকট্রন। এবার এখানে যদি আরেকটা অক্সিজেন থাকে তাহলে সেই অক্সিজেনের কত ইলেকট্রন, 6টা, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। তাহলে এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা নাইট্রোজেন কি করবে, একে কিন্তু দিয়ে দেবে, এবং একে যদি দিয়ে দেয় তাহলে এখানে তুমি তীর চিহ্ন দিয়ে এরকম ভাবে দেখাতে পারো, তখন এই ইলেকট্রনটা থাকছে, ইলেকট্রন জোটটা থাকছে না, এটা হচ্ছে অসমযোজী বন্ধন। এবং যদি এইটা যদি এরকম ভাবে যদি না দেখাতে চাও, তাহলে যদি প্লাস মাইনাস আকারে দেখাতে চাও তাহলে এরকমও দেখাতে পারো, এখানে এরকম করে দিয়েছো, এটা সিঙ্গেল বন্ডে দিয়ে দাও, সিঙ্গেল বন্ড করে অক্সিজেনের সঙ্গে 1 2 3 4 5 6 করে দাও। এবং নাইট্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন বেরিয়ে এলো, সুতরাং নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের ঘাটতি হয় বলে এখানে প্লাস সাইন, আর এখানে যেহেতু ইলেকট্রনটা সরে এলো এখানে মাইনাস সাইন। তুমি কিন্তু এইটাও দেখাতে পারো বা তুমি এইটাও দেখাতে পারো। আধুনিক রসায়নে এইটা ব্যবহার করা হচ্ছে, অসমযোজী বন্ধন সমযোজী বন্ধনেরই একটা প্রকারভেদ, সেটাই বলা হচ্ছে। এবং এখানে প্লাস মাইনাস সাইনটা দেয়া আছে। তাহলে এই হচ্ছে NO2। এবং NO2 এর ক্ষেত্রেও তুমি দেখো এখানেও কিন্তু নাইট্রোজেনের কিন্তু একটা অড ইলেকট্রন পড়ে আছে। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে, NO2 এর ক্ষেত্রে একটা অড ইলেকট্রন পড়ে আছে। তো সুতরাং এই অড ইলেকট্রনটা এখানে অড ইলেকট্রন পড়ে আছে, এবং এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। অড ইলেকট্রন থাকলে অ্যাটলিস্ট ওয়ান অড ইলেকট্রন থাকলে এটা প্যারাম্যাগনেটিক নেচার হবে, প্যারাম্যাগনেটিক দেখাবে। এবং সেই জন্য এই NO2 এরও একটা গঠন থাকবে, NO2 আরেকটা NO2 মলিকুলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে, কারণ এখানে অড ইলেকট্রনটাকে ইভেন করার চেষ্টা করবে, এবং যুক্ত হয়ে কি তৈরি করবে, ডাইমার গঠন করবে, যার সঙ্গে হচ্ছে N2O4। এটা কিন্তু N2O4 এই ডাইমার যখন গঠন করলো তখন কিন্তু এরা হয়ে গেল ডায়াম্যাগনেটিক, কারণ এখানে অড ইলেকট্রন যেটা ছিল সেই অড ইলেকট্রনটা নষ্ট হয়ে গেল। সুতরাং এই NO এবং NO2 দুটোরই কিন্তু অড ইলেকট্রন স্পিসিস, কারণ এখানে অড ইলেকট্রন কিন্তু একটা রয়েছে, স্ট্রাকচার দেখে কিন্তু পরিষ্কার এটা কিন্তু বোঝা যাবে। তাহলে এইটা হয়ে গেল। এবার দেখো আমরা যেটা 3টে স্ট্রাকচার করব, সেটা বাদ বাকি যে 3টে অক্সাইড আছে সেই স্ট্রাকচারগুলো আমরা করব।
বাদ বাকি তিনটে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমরা করবো। সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে N2O3, একটা হচ্ছে N2O3, N2O3, একটা হচ্ছে N2O3 স্ট্রাকচারটা করি আগে। N2O3 দেখো, N2O3 যখন স্ট্রাকচার করবে তখন N সিঙ্গেল বন্ড N দিয়ে দাও, N সিঙ্গেল বন্ড N, এবং এইখানে একটা অক্সিজেন বসাও, এইখানে একটা অক্সিজেন বসাও। দেখো এই যে এখানে এই অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড করে দাও, নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড করবে, এখানে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড করবে। এবার এই নাইট্রোজেনটা কটা ইলেকট্রন বেঁচে আছে, দেখো 3টে ইলেকট্রন কিন্তু ব্যবহার হয়ে গেছে এখানে। দেখো এই নাইট্রোজেনের 5 ইলেকট্রন, 3টে, এখানে একটা ইলেকট্রন ব্যবহার হয়েছে, এখানে একটা ইলেকট্রন ব্যবহার হয়েছে, এখানে একটা ইলেকট্রন ব্যবহার হয়েছে। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে, এখানে 2টো ইলেকট্রন পড়ে আছে, তবেই তো 5টা ইলেকট্রন। আর এটারও কটা ইলেকট্রন পড়ে আছে, এটারও কিন্তু 2টো ইলেকট্রন এখানে পড়ে আছে, এটারও কিন্তু 2টো ইলেকট্রন পড়ে আছে। কারণ এটারও 5টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে ব্যবহার হয়েছে, একটা ইলেকট্রন এখানে ব্যবহার হয়েছে, একটা ইলেকট্রন এখানে ব্যবহার হয়েছে, তাহলে এটারও কিন্তু 2টো ইলেকট্রন পড়ে আছে। এবার দেখো N2O3 তে কি হবে, এখানে যদি আরেকটা অক্সিজেন পরমাণু আসে, সেই অক্সিজেন পরমাণুকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এই যে লোন পেয়ারটা, যে লোন পেয়ারটা কিন্তু একে ডোনেট করে দেবে, এবং ডোনেট করে দিলে এখানে পুরো দিয়ে দিল একে, এবং দিয়ে দিল বলে এটাতে পজিটিভ চার্জ এলো এবং এটাতে নেগেটিভ চার্জ এলো, এবং তুমি ওই তীর চিহ্ন দিয়েও কিন্তু বোঝাতে পারো, আর প্লাস মাইনাস দিয়েও বোঝাতে পারো। দেখো এটা হচ্ছে N2O3 স্ট্রাকচার হয়ে গেল। এবং এই লাল যে এটা বোঝানোর জন্য করলাম, এই লালগুলোকে মুছে দাও, লালগুলোকে মুছে দাও। তাহলে দেখো এটা হচ্ছে N2O3 স্ট্রাকচার। এবং N2O3 তে নরমাল, N2O3 ডায়াম্যাগনেটিক, কারণ এখানে কোনো অড ইলেকট্রন নেই, আর অড ইলেকট্রনের কোনো ব্যাপারই নেই। N2O3 ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে এই N2O3 কি বলবো, N2O3 হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এবার দেখো N2O4, এর মধ্যে তো এই নাইট্রোজেনের এখানে কিন্তু একটা লোন পেয়ার পড়ে আছে, আর N2O4 এ দেখো একদম সিম্পল, এটার মতোই হবে, খালি এখানে যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটাকে তুমি আরেকটা N2O4 স্ট্রাকচারটা আমি এখান থেকেই করে দিচ্ছি, N2O3 স্ট্রাকচার করার পরে করবে। এখানে আরেকটা অক্সিজেন আছে, সেই অক্সিজেনকে 1 2 3 4 5 6 এই লোন পেয়ারটা একে কিন্তু ডোনেট করে দিচ্ছে। ডোনেট করে দিলে কি হচ্ছে, এইখান থেকে এইখানে চলে আসছে ইলেকট্রন লোন পেয়ারটা, এবং এইখানে পজিটিভ চার্জ হচ্ছে, এবং এখানে লোন পেয়ারটা আসছে বলে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে বলে এখানে নেগেটিভ চার্জ হচ্ছে। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ N2O4। ঠিক আছে, এবার N2O5 কি করো, N2O5 এখান থেকে কি করা যাবে, N2O5 খালি মাঝখানে একটা O বসিয়ে দাও, মাঝখানে একটা O বসিয়ে দাও, NON, মাঝখানে একটা O বসিয়ে দাও, বাদ বাকি সেম স্ট্রাকচার, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে N প্লাস, এখানে ডবল বন্ড O, এখানে এইটা, আর এখানে এই O এর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে মাইনাস, খালি মাঝখানে একটা O কে প্রবেশ করিয়ে দাও, তাহলেই হবে, এবং এই অক্সিজেনের উপর 2টো পড়ে থাকবে লোন পেয়ার। প্লাস দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ N2O5। দেখো 1টা 2টো নাইট্রোজেন, 5টা অক্সিজেন, 1 2 3 4 5, এই স্ট্রাকচারগুলোকে তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। একবার খাতায় লিখে তুমি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি এটা পরিষ্কার করে করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু এর মধ্যে নেই। এছাড়াও এর কিছু রেজোন্যান্স স্ট্রাকচার আছে, রেজোন্যান্স স্ট্রাকচার না করলেও হবে, তুমি কিন্তু মেন যে স্ট্রাকচারটা একটা করে স্ট্রাকচার তৈরি করে রাখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এবার দেখো আমরা এই নাইট্রোজেনের যে অক্সাইডগুলোকে একটু ডিটেলসে জানি, নাইট্রোজেন অক্সাইডগুলোর মধ্যে, নাইট্রোজেন অক্সাইডগুলোর মধ্যে একটু ডিটেলসে জানি। নাইট্রোজেন অক্সাইডকে প্রথম যে অক্সাইডটা আছে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O, এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O, এটাকে ডিটেলসে জানবো। নাইট্রাস অক্সাইড এর প্রস্তুতি জানবো, এটাকে আমরা কি বলবো, নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইডের অপর নাম হচ্ছে লাফিং গ্যাস। এই নাইট্রাস অক্সাইড এই নাইট্রাস অক্সাইডের অপর নাম হচ্ছে লাফিং গ্যাস। এই নাইট্রাস অক্সাইডকে আমরা কি বলবো, লাফিং গ্যাস, এটাকে বলবো লাফিং গ্যাস, এটাকে বলবো লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস, কারণ এটা মনে করেন বিজ্ঞানীরা যে এর গন্ধ যদি আমাদের শরীরের মধ্যে যায় তাহলে আমাদের একটু হাসি পায়, সুতরাং এটা হচ্ছে লাফিং গ্যাস বলে এটা বিজ্ঞানীরা মনে করেন। এবং N2O গ্যাস গ্রহণ করলে এটা কিন্তু চেতনানাশক রূপে ব্যবহার করা হয়। N2O গ্যাস গ্রহণ করলে মানুষের চেতনা সাময়িকভাবে কিন্তু হারিয়ে যায়, অর্থাৎ এটা চেতনানাশক রূপে কিন্তু ব্যবহার করা হয়, চেতনানাশক রূপে কিন্তু এটা ব্যবহার করা হয়। এটা N2O কে, নাইট্রাস অক্সাইডকে আমাদের যদি অল্প পরিমাণ আমাদের যদি কোনো মানে সেন্সলেস করতে হয়, ধরো দাঁতের ব্যথার জন্য যে দাঁতের ওই জায়গাটা যদি সেন্সলেস করতে হয়, তাহলে কিন্তু আমরা N2O কে ব্যবহার করে থাকতে পারি। এবং এটা করলে আবার তোমার হাসিরও উদ্যোগ হতে পারে, আবার লোকে যদি হেসে ফেলে তাহলে দাঁতের যে ওটাতে গিয়ে আবার গন্ডগোল হয়ে যেতে পারে, সুতরাং সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর এর হচ্ছে একটা
এর এর গন্ধ হচ্ছে এর মিষ্টি গন্ধযুক্ত, এটা একটা মিষ্টি গন্ধ আছে, এটা মিষ্টি গন্ধযুক্ত প্রশম গ্যাস, এটা মিষ্টি গন্ধযুক্ত, এর কিন্তু প্রশম, এই গ্যাসটা হচ্ছে প্রশম, নিউট্রাল, এই গ্যাসটা হচ্ছে নিউট্রাল একটা গ্যাস, প্রশম মিষ্টি গন্ধযুক্ত প্রশম গ্যাস, এতে কোনো অ্যাসিডিক বা ক্ষারীয় নেচার কিন্তু এর নেই। সুতরাং এই কয়েকটা জিনিস তুমি ভালো করে করবে। আর এইটা কি করে প্রিপারেশন করতে হয়, প্রিপারেশন করতে গেলে তুমি দুটো ধাতুকে নাও, জিঙ্ক বা এফি, এটা 1 নম্বর প্রিপারেশন আমি ধরছি। জিঙ্ক এবং এফি কে নিয়ে এর সঙ্গে লঘু HNO3 যোগ করো, লঘু HNO3 যোগ করো, তাহলেই তুমি কিন্তু এখানে নাইট্রাস অক্সাইড গ্যাস পাবে, N2O পাবে। জিঙ্ক এবং এফির সঙ্গে লঘু HNO3 গ্যাস যোগ করে তুমি নাইট্রাস অক্সাইড গ্যাস পাবে। এছাড়াও আরেকটা পদ্ধতি তুমি জেনে রাখো যে NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, এই অ্যামোনিয়াম নাইট্রেটকে তুমি যদি উত্তপ্ত করো তাহলেও তুমি কিন্তু নাইট্রাস অক্সাইড পাবে, N2O পাবে এবং তার সঙ্গে সঙ্গে জল পাবে। ব্যাস, এই দুটো প্রিপারেশন করে রাখো তাহলেই যথেষ্ট। এবং কিছু বিক্রিয়া, কিছু রিয়াকশন, এই সামান্য কিছু রিয়াকশন, একটা দুটো রিয়াকশন করে রাখো যে N2O যদি তাপে, তুমি যদি N2O কে যদি তাপ দাও তাহলে তাপে N2O বিয়োজিত হয়ে N2 এবং O2 তে পরিণত হবে, N2 এবং O2 তে পরিণত হবে, এবং যে তাপটা লাগবে সেটা হচ্ছে 873 কেলভিন, 873 কেলভিন উষ্ণতায় এটা কিন্তু বিয়োজিত হয়ে এটা N2 এবং O2 তে পরিণত হয়, নাইট্রাস অক্সাইড গ্যাস। এবং এটি ব্যাস এই বিক্রিয়াটা করে রাখো তাহলেই যথেষ্ট, এই একটা বিক্রিয়া করে রাখো। আর কি করে প্রিপারেশন হয় এই জায়গাটা মনে রাখো। আর লাফিং গ্যাস রূপে ব্যবহার করা হয় এবং চেতনানাশক রূপে ব্যবহার করা হয়, দ্যাট এনাফ। এরপরে আরো কিছু জিনিস আছে, তোমাদের অতটা করার দরকার নেই, কারণ এই চ্যাপ্টারটা তো খুব বড় চ্যাপ্টার, এতটা করলে তোমরা নিজেরাও মনে রাখতে পারবে না। যেগুলো একদম প্রয়োজন সেই জায়গাটা তোমরা করো তাহলেই হবে। দেখো এরপরে আমরা চলে যাবো দ্বিতীয় অক্সাইডে, এটা হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড, NO আমরা করবো, NO নাইট্রিক অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, এর নাম হচ্ছে NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড। এর আমরা এর কিছু ধর্ম জানবো, কি করে প্রস্তুত করা হয় তা জানবো। নাইট্রিক অক্সাইড, তো দেখো নাইট্রিক অক্সাইডের একটা কথা বলি। নাইট্রিক অক্সাইড হচ্ছে, এতে একটা অড ইলেকট্রন আছে, আমি একটু আগেই দেখিয়েছি যে অড ইলেকট্রন স্পিসিস, অড ইলেকট্রন এদের মধ্যে আছে। অড ইলেকট্রন থাকার জন্য এটা কি, এটা সাধারণত গ্যাসীয় অবস্থায় কি প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এটা কিন্তু পরীক্ষায় পড়ে যে এটা কোনটার মধ্যে অড ইলেকট্রন আছে, প্যারাম্যাগনেটিক। NO হয়, NO2O হয়, দুটোই কিন্তু অড ইলেকট্রন স্পিসিস হয়। এবং এই NOটা হচ্ছে প্যারাম্যাগনেটিক এবং এটা হচ্ছে বর্ণহীন প্রশম গ্যাস, এটা হচ্ছে বর্ণহীন, এরও কিন্তু বর্ণহীন এবং এটা প্রশম, এটা বর্ণহীন এবং প্রশম কিন্তু গ্যাস, এটা হচ্ছে বর্ণহীন এবং প্রশম গ্যাস। এটা মনে রাখো, বর্ণহীন এবং প্রশম গ্যাস, বর্ণহীন প্রশম গ্যাস। এবং এটার যদি তুমি প্রিপেয়ার করো, এটাতে নাইট্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +2। তোমার প্রিপারেশন করতে গেলে তোমাকে 4টে ধাতু নিতে হবে, 4টে ধাতুর মধ্যে যে কোনো একটা, যেমন Ag এটা নিতে পারো, Pb এটা নিতে পারো, Cu এটা নিতে পারো, আর Hg এটা নিতে পারো। এদেরকে তুমি লঘু HNO3 সঙ্গে বিক্রিয়া ঘটাও, লঘু HNO3 মধ্যে সঙ্গে বিক্রিয়া ঘটাও, তুমি যে গ্যাসটা পাবে সেটাই হচ্ছে NO নাইট্রিক অক্সাইড। যেমন ধরো এখানে তোমাদের বিক্রিয়া দেওয়া আছে Cu, এখানে তুমি 8NH8 সঙ্গে বিক্রিয়া ঘটাও এবং বিক্রিয়া করে তুমি পাবে এখানে NO নাইট্রিক অক্সাইড। এবং তার সঙ্গে সঙ্গে তুমি এখানে CuNO3 পাবে, CuNO3 এটা পাবে এবং তার সঙ্গে সঙ্গে জল তুমি পাবে। দেখো এই হচ্ছে দেখো আমি যদি জিঙ্ক এবং আগে কি বললাম, জিঙ্ক এবং Fe যদি ব্যবহার করে, যদি লঘু HNO3 ব্যবহার করে তাহলে কিন্তু N2O পেতাম, কিন্তু এই ধাতুগুলোকে তুমি ব্যবহার করে লঘু HNO3 পেলে তুমি কিন্তু NO পাবে। এই কথাটা তোমরা একটু ভালো করে মনে রাখো। এবং আরেকটা পদ্ধতি আছে যেটা আমি এর আগে অ্যামোনিয়াতেও করেছিলাম, যে অ্যামোনিয়াকে তুমি যদি অক্সিজেন দ্বারা জারণ করো তাহলে কিন্তু NO আর H2O তে পরিণত হবে। দেখো এটা নাইট্রিক অ্যাসিড যে প্রস্তুতি, অসল পদ্ধতিতে একটা স্টেপ বলেছিলাম, অ্যামোনিয়ার একটা বিক্রিয়াতে দেখিয়েছিলাম। এবং এখানে অবশ্যই 1100 কেলভিন তাপমাত্রা লাগে এবং প্ল্যাটিনাম অনুঘটক লাগে, এবং এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা নাইট্রিক অক্সাইড প্রিপারেশন করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর প্রস্তুতি। এর কিছু রিয়াকশন দেখে নাও, রিয়াকশন কিছু দেখে নাও। রিয়াকশনের মধ্যে যেগুলো করতে হবে সেগুলো দেখো। এই NO-কেও তুমি যদি খুব বেশি তাপমাত্রায় উত্তপ্ত করো, এবং উত্তপ্ত টেম্পারেচার হচ্ছে ধরো 1373 থেকে 1473 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করো কেলভিন তাপমাত্রায়, তাহলে NO-টাও বিয়োজিত হয়ে কিন্তু N2 এবং O2 তে পরিণত হবে। এটাই স্বাভাবিক, N2 এবং O2 তে পরিণত হবে।
নাইট্রাস অক্সাইডও N2 এবং O2 তে পরিণত হচ্ছিল, NOটাও কিন্তু বিজারিত হয়ে NO N2 এবং O2 তে পরিণত হবে, কিন্তু টেম্পারেচারটা এখানে বেশি লাগাতে হবে। আর দ্বিতীয়ত এই NO আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং এর বর্ণ হচ্ছে বাদামি, বাদামি রঙের কিন্তু NO2 গ্যাস তুমি পাবে। নাইট্রিক অক্সাইড যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে তখন কিন্তু NO2 গ্যাস তুমি পাবে, এবং যদি ব্যালেন্স করো 2NO + O2 থেকে 2NO2 বাদামি বর্ণের তুমি একটা গ্যাস পাবে। এটা এই ধর্মটাও তোমরা করবে। এবার NO যদি Cl2 এর সঙ্গে বিক্রিয়া করে, তাহলে তৈরি করবে নাইট্রোসিল ক্লোরাইড, NOCl তৈরি করবে, নাইট্রোসিল ক্লোরাইড। এই বিক্রিয়াটাও কিন্তু নাইট্রিক অক্সাইডের একটা বিক্রিয়া। ব্যাস, এই হচ্ছে NO, এর মধ্যে আর কিছু নেই। তো দেখো এই জিনিসটা তোমরা ভালো করে করবে। আর এখানে বর্ণহীন প্রশম গ্যাস, এইটা একটু মনে রাখবে, বর্ণহীন প্রশম গ্যাস, এবং এখানে এদের বিক্রিয়াতে এটা তৈরি হচ্ছে, এই বিক্রিয়াগুলো কয়েকটা জিনিস খেয়াল রাখবে। এর পরের যে অক্সাইডটা আমরা করব সেটা হচ্ছে N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, N2O3 আমরা করব, N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, N2O3 আলোচনা করব, N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এবং এটাতে নাইট্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +3 N2O3। N2O3 সম্বন্ধে কয়েকটা কথা মনে রাখতে হবে। আগের দুটো N2O এবং NO এটা গ্যাস ছিল, কিন্তু N2O3 এটা হচ্ছে নীল বর্ণের, এটা কিন্তু নীল বর্ণের একটা নীল কালার, মানে ব্লু কালার্ড নীল বর্ণের অম্লধর্মী কঠিন, নীল বর্ণের অম্লধর্মী নীল বর্ণের অম্লধর্মী কঠিন, নীল বর্ণের অম্লধর্মী কঠিন, সেটাই কিন্তু হচ্ছে N2O3। নীল বর্ণের অম্লধর্মী কঠিন, সেটাই হচ্ছে কিন্তু N2O3। একটা নীল বর্ণ কিন্তু এখানে পাবো, নীল বর্ণ অম্লধর্মী কঠিন, এটা কিন্তু মনে রাখবে খুব ভালো করে। এবং এর কিছু আর কিছু নেই। তো এর প্রস্তুতি, এর প্রিপারেশন একদম অল্প কথায়, একদম একটাই প্রিপারেশন দেওয়া আছে। NOর সঙ্গে নাইট্রিক অক্সাইডের সঙ্গে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O4 এর যদি তুমি বিক্রিয়া ঘটাও এবং টেম্পারেচার 250 কেলভিনের নিচে রাখো, তাহলে কিন্তু মানে 0 ডিগ্রি সেলসিয়াসের যদি নিচে এই বিক্রিয়াটা ঘটাও NO আর N2O4, তাহলে কিন্তু তোমাকে এখানে তৈরি হয়ে যাবে N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। ক্লিয়ার? এবং তুমি যদি এবার যদি এখানে যদি একটা এর বিক্রিয়া ঘটাও, তো এর যদি বিক্রিয়া ঘটাও, রিয়াকশন ঘটাও, একটা বিক্রিয়া দেখে নাও যে N2O3 কে তুমি যদি জলের মধ্যে যোগ করো, তাহলে তুমি কিন্তু পাবে একটা অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড HNO2, নাইট্রাস অ্যাসিড কিন্তু পাবে HNO2, তুমি কিন্তু HNO2 পাবে, এই নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড পাবে। সুতরাং নাইট্রাস অ্যাসিড থেকে যদি জল বিয়োগ করো, নাইট্রাস অ্যাসিড N2O3 এর সঙ্গে যদি তুমি জল যোগ করো, তাহলে নাইট্রাস অ্যাসিড পাচ্ছ HNO2। তাহলে নাইট্রাস অ্যাসিড থেকে যদি জল বিয়োগ করো, তাহলে তুমি ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড পাচ্ছ, অর্থাৎ নাইট্রোজেন ট্রাইঅক্সাইড পাচ্ছ। এবং সেই কারণে N2O3 কে আমরা বলতে পারি যে এটা নাইট্রাস অ্যাসিডের এই HNO2 এর অ্যানহাইড্রাইড, অর্থাৎ HNO2 থেকে তুমি যদি H2O বিয়োগ করে দাও, তাহলেই তুমি কিন্তু N2O3 পেতে পারো। অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের এটা অ্যানহাইড্রাইড, অর্থাৎ এর মধ্যে নাইট্রাস অ্যাসিডের জল মুক্ত যে অবস্থা, সেটাকে আমরা বলবো ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড বা নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। সুতরাং নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইডের নাম হচ্ছে N2O3। এবং N2O3 273 কেলভিন তাপমাত্রার 273 কেলভিন তাপমাত্রার উপরে N2O3 বিয়োজিত হয়ে NO এবং NO2 তে পরিণত হয়, এই কয়েকটা জিনিস মনে রাখো। বিশেষ করে এইটা মনে রাখো যে HNO2 অ্যানহাইড্রাইড কোনটা, HNO2 অ্যানহাইড্রাইড হচ্ছে N2O3, কারণ HNO2 থেকে যদি জল বার করে দাও, তাহলে কিন্তু N2O তে পরিণত হয়। সুতরাং HNO2 অ্যানহাইড্রাইড হচ্ছে N2O3, ভালো করে ওটা মনে রাখো। ব্যাস, সুন্দর। এবার তোকে N2O3 পর আরেকটা অক্সাইড করব, সেটা হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো NO2 একদম খুব সোজা। NO2 বর্ণটা একদম মনে রাখতে হবে, বাদামি বর্ণের গ্যাস। NO2 হচ্ছে বাদামি বর্ণের আম্লিক, এর কিন্তু অ্যাসিডিক চরিত্র আছে, বাদামি বর্ণের আম্লিক গ্যাস, এটা হচ্ছে NO2। আর বাদামি বর্ণের আম্লিক গ্যাস সেটা হচ্ছে NO2। এবং এটা দেখো, এটাতে একটা এই NO2 যখন স্ট্রাকচার করেছিলাম তখন আমরা দেখেছিলাম অড ইলেকট্রনের মধ্যে আছে, এবং অড ইলেকট্রন থাকার জন্য এটা কি প্রকৃতির, এটা কিন্তু প্যারাম্যাগনেটিক, পরাচুম্বকীয়
প্যারাম্যাগনেটিক নেচার, প্যারাম্যাগনেটিক ইন নেচার। তো প্যারাম্যাগনেটিক প্রকৃতির, এটা আমি দেখিয়েছিলাম এর আগে। এবং দেখো এই NO2টাকে আমরা কি করতে পারি, NO2 যেহেতু প্যারাম্যাগনেটিক মানে অড ইলেকট্রন যেহেতু আছে, এ কিন্তু খুব সক্রিয়, খুব রিঅ্যাক্টিভ। NO2 কিন্তু খুব রিঅ্যাক্টিভ, সক্রিয়, কারণ একটা অড ইলেকট্রন আছে। অড ইলেকট্রন আছে মানে কি সহজেই অন্যের সঙ্গে কিন্তু বন্ধন করতে চাইবে, সুতরাং এ কিন্তু খুব রিঅ্যাক্টিভ, এটা কিন্তু মনে রাখতে হবে। এর যদি প্রিপারেশন করতে চাও, যদি প্রস্তুতি করতে চাও, তাহলে তুমি যে কোনো মেটাল নাও, যে কোনো মেটাল এরকম হতে পারে, Fe হতে পারে, জিঙ্ক হতে পারে, কপার হতে পারে, তুমি Ag হতে পারে, Pb হতে পারে, Hg হতে পারে। এই যে কোনো মেটালের সঙ্গে তুমি গাঢ় HNO3 বিক্রিয়া ঘটাও। এতক্ষণ এর আগে আমরা N2O এবং NO তে আমরা লঘু HNO3 ব্যবহার করেছিলাম। এখানে যদি গাঢ় HNO3 ব্যবহার করো, যে কোনো ধাতুর সঙ্গে তুমি গাঢ় HNO3 যোগ করো, তাহলে কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড তুমি পাবেই পাবে। যেমন ধরো এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, কপারের সঙ্গে তুমি গাঢ় HNO3 ব্যবহার করো, এই গাঢ় HNO3 ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি নাইট্রোজেন ডাই অক্সাইড পাচ্ছ, নিশ্চিতভাবে পাচ্ছ নাইট্রোজেন ডাই অক্সাইড। এবং এক্ষেত্রে তুমি আরো কিছু জিনিস পাবে, সেটা কি CuNO3 কিউপ্রিক নাইট্রেট এবং H2O, এবং ব্যালেন্স করে দিলেই এখানে হয়ে যাবে যে কোনো ধরনের। তাহলে এইটা ফার্স্ট প্রিপারেশনের মধ্যে, ফার্স্ট মেটাল উইথ কনসেন্ট্রেটেড HNO3, ইউ উইল গেট নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা পাবে। আর দ্বিতীয়টা তুমি দেখো, দ্বিতীয় যে প্রস্তুতিটা আমরা করবো, সেই দ্বিতীয় প্রস্তুতিটা আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, দেখো যে কোনো নাইট্রেট লবণ, যেমন ধরো PbNO3 ভারী ধাতুর নাইট্রেট লবণ, PbNO3, এটাকে তুমি জাস্ট হিটিং করো। এই হিটিংটা করলে তুমি কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তুমি নিশ্চিতভাবে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে PbO প্লাস O2 এই গ্যাসটা পাচ্ছ। যে কোনো ভারী ধাতুর কোনো নাইট্রেট লবণকে তুমি উত্তপ্ত করলে তুমি নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তুমি কিন্তু পেয়ে যাবে। সুতরাং নাইট্রেট লবণকে উত্তপ্ত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। তাহলে এই হচ্ছে এর প্রিপারেশন নাইট্রোজেন ডাইঅক্সাইডের। এবং কয়েকটা তুমি ধর্ম দেখো, তো ধর্মের মধ্যে এর মধ্যে কয়েকটা প্রপার্টিস দেখো, এই প্রিপারেশনটা তো আমরা করলাম, এবং কয়েকটা এখানে ধর্ম দেখো, কয়েকটা প্রপার্টিস দেখো। তো ধর্মের মধ্যে যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো ধর্মের মধ্যে যে এটা যদি এটা যদি এই NO2 গ্যাসটা যদি F2 এর সঙ্গে বিক্রিয়া করে, তো ফ্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে এটা পাবো আমরা NO2F পাবো, এবং এটাকে আমরা বলবো নাইট্রিল ফ্লোরাইড। ইম্পর্টেন্ট নয়, জাস্ট এটা তোমাদের জানার জন্যই বলছি। নাইট্রিল ফ্লোরাইড যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে পড়বো নাইট্রিল ক্লোরাইড, NO2Cl, নাইট্রিল ক্লোরাইড উৎপন্ন করবে। এটা খুব একটা কিছু মানে তেমন ভাবে ইম্পর্টেন্ট নয়, তবে এটা একটা বড় বৈশিষ্ট্য যে ধর্মের মধ্যে, এটা একটা তীব্র জারক, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাসটা একটা তীব্র জারক, ঠিক আছে। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস থেকে আমি এর পরেরটা চলে যাচ্ছি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধর্মের মধ্যেও পড়বো, আর N2O4 এর প্রিপারেশনের মধ্যেও পড়বো। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধর্ম যা হবে, N2O4 এর প্রিপারেশনও তাই হবে। এই NO2 কে তুমি যদি এখানে NO2 কে যদি তুমি কুল করো, খুব ঠান্ডা করো, তাহলে তুমি NO2 গ্যাসটা, দুটো NO2 মলিকিউল জুড়ে গিয়ে N2O4 এ পরিণত হবে। এটা NO2 গ্যাসের ধর্ম আর N2O4 এর প্রিপারেশন। আবার তুমি যদি একে হিট করো, তাহলে N2O4 বিয়োজিত হয়ে আবার কিন্তু NO2 গ্যাসে পরিণত হবে। তাহলে N2O4 এর কিন্তু এরকমভাবে প্রস্তুত করা হয়, এবং NO2 একটা ধর্মের মধ্যেই আছে। NO2 গ্যাসকে তুমি যদি খুব ঠান্ডা করো, শীতলীকরণ করো, তাহলে N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড তুমি পাবে। আবার N2O4 কে যদি তুমি হিটিং করো, তাহলে কিন্তু NO2 গ্যাস তুমি পেয়ে যাবে। এবং দেখো এই N2O4 এর মধ্যে এইটাই তুমি জেনে রাখো, এবং N2O4 এর আরেকটা ধর্ম দেখো, N2O4 এর একটা ধর্ম বলি, N2O4 এর ধর্ম যে এটা একটি অম্লধর্মী বর্ণহীন তরল। এটা হচ্ছে অম্লধর্মী বর্ণহীন তরল, এটা হচ্ছে অম্লধর্মী বর্ণহীন তরল। আর এই N2O4 একটা খুব বড় বৈশিষ্ট্য, যেটা খুব ইম্পর্টেন্ট। N2O4 কে যদি জলের সঙ্গে যোগ করো, তাহলে N2O4 জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে HNO2 নাইট্রাস অ্যাসিড এবং HNO3 নাইট্রিক অ্যাসিড। সুতরাং এই HNO2 এবং HNO3 থেকে যদি জল সরিয়ে নাও, তাহলে কিন্তু N2O4 পাবে। N2O4 এর সঙ্গে H2O যোগ করলে যদি HNO2 HNO3 পাও, নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, HNO2 হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে HNO2 HNO3 মিশ্রণ থেকে যদি জল সরিয়ে নাও, তাহলে তুমি N2O4 পাবে।
সেই জন্য N2O4 কে আমরা বলতে পারি মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড। N2O4 আমরা বলতে পারি একে বলবো মিক্সড অ্যানহাইড্রাইড, মিক্সড অ্যানহাইড্রাইড, মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড। কারণ N2O4 তুমি যদি জলের মধ্যে মেশাও তাহলে তুমি দু ধরনের অ্যাসিড তুমি পাবে, এবং দু ধরনের অ্যাসিড থেকে যদি আমি জল তুলে নিই, অর্থাৎ এই ধরনের নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড থেকে যদি জলটাকে আমি বার করে দিই, তাহলে যে একটা অনাদ্র অবস্থা আসবে, অ্যানাইড্রাস অবস্থা আসবে, সেই অনাদ্র অবস্থার নামটাই হবে N2O4, অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তাহলে এইভাবেই তোমরা করবে। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে যে মিক্সড অ্যানাইড্রাইড কাকে বলে, N2O4 কে মিক্সড অ্যানাইড্রাইড বলে। আর একটা আমাদের অক্সাইড আছে, সেটা করলেই আমাদের এই এটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড বা ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, যাই বলো না কেন কোনো অসুবিধা নেই। নাইট্রোজেন পেন্টঅক্সাইড বা ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড N2O5। তো N2O5 এর নাইট্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +5। N2O5 এর নাইট্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +5। তো এটাও কিন্তু অম্লধর্মী বর্ণহীন কঠিন, এটা কিন্তু অম্লধর্মী বর্ণহীন কঠিন। এটা হচ্ছে অ্যাসিডিক এবং কালারলেস এবং কঠিন। কঠিনের মধ্যে কিন্তু দুটো জিনিস পেলে, N2O3 এবং N2O5। এটা হচ্ছে অ্যাসিডিক, কালারলেস এবং কঠিন, সলিড। কিন্তু N2O3 যেটা ছিল ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, সেটা কিন্তু নীল বর্ণের ছিল, এটা একটু মনে রাখবে। এবং দেখো এটা হচ্ছে অ্যাসিডিক, কালারলেস এবং সলিড। এবং তুমি এক্ষেত্রে এই যে যদি এটাকে তৈরি করতে চাও, তাহলে এটাকে যদি তৈরি করতে চাও, প্রিপারেশন যদি করতে চাও, প্রিপারেশন N2O5 এর, তাহলে তুমি এখানে N2O5 নাও। N2O5 এর জারণ সংখ্যা কত? +5। তাহলে তোমাকে একটা অ্যাসিড নিতে হবে যার জারণ সংখ্যা হচ্ছে +5, এবং সেই অ্যাসিডটা কি হবে? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিকের জারণ সংখ্যা হচ্ছে +5। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +5। এবং এখানে তুমি নাও, এখানে তুমি ফসফরাসের একটা অক্সাইড নাও, P4O10, ফসফরাস পেন্টঅক্সাইড বলে এটাকে। মানে যদি P2O5 হয়, P2O5 এর ডাইমার ফর্মটা হচ্ছে P4O10, এবং এটা ফসফরাস পেন্টঅক্সাইড, এটাতেও জারণ সংখ্যা হচ্ছে +5। দেখো দুটো আমি খুব বড় জারণ সংখ্যা সম্পন্ন যৌগ নিয়েছি। একটা হচ্ছে P4O10, এটার নাম কি? ফসফরাস পেন্টঅক্সাইড। কারণ P4O10টা P2O5, দুই অণু P2O5 এর সংস্পর্শে দুই অণু P2O5 যুক্ত হয়ে P4O10 টা তৈরি করেছে। তাহলে এটাকে আমি নাইট্রোজেন ফসফরাস পেন্টঅক্সাইড বলতে পারি, P2O5। তো P2O5 এর জারণ সংখ্যা কত? +5। এই অণুটির জারণ সংখ্যা কত? +5। এরা কিন্তু তৈরি করছে N2O5, যেখানে জারণ সংখ্যা হচ্ছে +5। এখান থেকে প্লাস তৈরি হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাবো HPO3, এটাকে আমরা পাবো। তো এইভাবেই কিন্তু আমরা N2O5 প্রস্তুত করতে পারি। জাস্ট এই জিনিসগুলো একটা মনে রাখবে, মানে খুব বেশি না হলেও জাস্ট এইগুলো একটু টাচ করে যাবে। যদি কোনো অবজেক্টিভ বা এই জাতীয় প্রশ্ন পড়ে, তাহলে তুমি উত্তর করতে পারবে। এবং এটি দেখো, এই N2O5 কে তুমি যদি জলের মধ্যে ফেলো, N2O5 কে তুমি যদি জলের এদের কিছু ধর্ম করো, প্রপার্টিস, প্রিপারেশন হয়ে গেছে, ওকে প্রপার্টিস করো, ধর্ম করো। N2O5 কে তুমি যদি জলের মধ্যে যোগ করো, N2O5 কে যদি জলের মধ্যে যোগ করো, তাহলে কিন্তু তুমি পাচ্ছ HNO3 কিন্তু পাবে, HNO3 পাবে, নাইট্রিক অ্যাসিড তুমি কিন্তু পাবে। এবং N2O5 এটা 1 নম্বর ধর্ম। 2 নম্বর ধর্ম, N2O5 কে তুমি তীব্র উত্তপ্ত করো, তুমি খুব হাইলি তুমি যদি উত্তপ্ত করো, তাহলে N2O5 বিয়োজিত হয়ে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড দেবে, NO নাইট্রিক অক্সাইড দেবে এবং জল উৎপন্ন করবে। N2O5 কে তুমি যদি হাইলি অ্যাসিড উত্তপ্ত করো, তাহলে NO2 দেবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO দেবে এবং অক্সিজেন দেবে, সরি H2O নয়, অক্সিজেন দেবে, অক্সিজেন। আর এটিও তীব্র জারক দ্রব্য, এটি হচ্ছে তীব্র প্রপার্টিসের মধ্যে করবে, এটা তীব্র জারক দ্রব্য, এটা তীব্র জারক দ্রব্য, এটা রূপে কাজ করবে, তীব্র জারক দ্রব্য রূপে কাজ করবে। এবং এটি কঠিন অবস্থায় এই নাইট্রোজেন এই N2O5 তে, এটা তো সলিড, এই N2O5 যখন কঠিন অবস্থায় তো আছে, এবং এটা কি রূপে অবস্থান করবে? এটা অবস্থান করবে NO2+ এবং NO3- এই আয়ন রূপে কিন্তু অবস্থান করবে। কঠিন অবস্থায় এটি NO2+ এবং NO3- আয়ন রূপে কিন্তু অবস্থান করবে। তাই এই যে N2O5 এর অপর নাম হচ্ছে, দেখো, নাইট্রোনিয়াম। NO2 মানে NO2+ হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, এবং NO3 হচ্ছে নাইট্রেট। সুতরাং এই N2O5 যখন কঠিন অবস্থায় NO2+ এবং NO3- আয়ন রূপে অবস্থান করবে, একসঙ্গে জোটবদ্ধ অবস্থা অবস্থান করবে, এদের মধ্যে আয়নিক বন্ড থাকবে, এবং সেই জন্য N2O5 কে আমরা কঠিন অবস্থায় N2O5 কে আমরা কিন্তু নাইট্রোনিয়াম নাইট্রেটও বলতে পারি। কারণ NO2+ টা হচ্ছে নাইট্রোনিয়াম, NO2+ টা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, সেই জন্য নাইট্রোনিয়াম
আর NO3 হচ্ছে নাইট্রেট আয়ন, সুতরাং NO3 হচ্ছে নাইট্রেট, নাইট্রোনিয়াম নাইট্রেট। এই N2O5 এর আরেকটা আমি ডাকতে পারি, বলতে পারি নাইট্রোনিয়াম নাইট্রেট, কারণ N2O5 কঠিন অবস্থায় NO2 প্লাস আর NO3 মাইনাস এটা কিন্তু জুড়ে দেখো N2 আর অক্সিজেন হচ্ছে O5 অবস্থান করছে, এবং এটা জুড়ে কিন্তু এমন নাইট্রোনিয়াম নাইট্রেট এটা কিন্তু তৈরি করবে। এই অবস্থাতে কিন্তু নাইট্রোনিয়াম নাইট্রেট নাইট্রোনিয়াম নাইট্রেট মানে এদেরকে আমরা নাইট্রোনিয়াম নাইট্রেট বলে আমরা কিন্তু ফসফরাস পেন্টক্সাইড, এই নাইট্রোজেন পেন্টক্সাইডকে বা ডাইনাইট্রোজেন পেন্টক্সাইডকে আমরা কিন্তু বলতে পারি নাইট্রোনিয়াম নাইট্রেট, কারণ এরা NO2 প্লাস এবং NO3 মাইনাস এর আয়নের সমন্বয়ে এটা তৈরি হয়ে কিন্তু N25 গঠন করেছে। তাহলে দেখো আমরা কিন্তু আজকে অক্সাইড নিয়ে, নাইট্রোজেনের যে অক্সাইড নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, আমরা স্ট্রাকচার করেছি, আমরা প্রত্যেকটা প্রস্তুতি করেছি এবং কিছু কিছু ধর্ম করেছি। প্রস্তুতি ও ধর্মের মধ্যে যেগুলো মেন জিনিসগুলো আমি তোমাকে বলেছি, এবং এই জিনিসগুলো কি তুমি কপি করো, নোট করো, তাহলে তোমার জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যে স্ট্রাকচারটা করলাম সেই স্ট্রাকচার অনুযায়ী তুমি নিজে করার চেষ্টা করো, খাতায় লেখো, তাহলে কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। এরপর আমরা আরেকটা নাইট্রোজেনের আরেকটা লেকচার করলে নাইট্রোজেনটা শেষ হয়ে যাবে, মানে নাইট্রোজেনের যে গ্রুপ 15 যে নাইট্রোজেন সমন্বিত নাইট্রোজেনের যে আলোচনাটা সেখানে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড কি করে প্রস্তুত করতে হয়, নাইট্রিক অ্যাসিডের ধর্ম কি, সেই লেকচার নিয়ে আমি তোমাদের কাছে নেক্সট এপিসোডে আসছি। আজকে এই পর্যন্ত। খুব ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ, তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।